আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের গল্প শরদিন্দু গঙ্গোপাধ্যায়ের লেখা শেষ যাত্রী। প্রায় 100 বছর আগেরকার কথা। সন্ধে হয় পশ্চিম আকাশে তখনও সোনালি আলো ঝিকমিক করছে, কিন্তু মাটির ওপর অন্ধকার নেমে এসেছে। গাছপালার চেহারা কালো এবং স্পষ্ট দেখা যাচ্ছে। দু একটা পাখি, কিন্তু যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে, তারা স্পষ্ট আলোয় কিচমিচ করে ডাকতে ডাকতে ডানা মেলে ছুটে চলেছে। একজন পথিক, তারও অবস্থা ওই বিলক্ষণ পাখির মতো। দ্রুত হেঁটে যাচ্ছে, এখনো পর্যন্ত সে একটা গ্রামে পৌঁছাতে পারে। সে মাঠে ঘাসের উপর পায়ের চিহ্ন আঁকা সবুজ পথ নেই। শেষ পর্যন্ত মানুষের আস্তানায় পৌঁছাতে পারবে কিনা তাও নিশ্চিত। তবুও সে আশায় ভর করে চলেছে, যদি রাত্রে গাঢ় অন্ধকার কালো নেমে আসার আগে কোনো একটি পথিকে গিয়ে উঠতে পারে। পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ। সে চাকরি খুঁজতে বেরিয়েছে। তার বাড়ি পশ্চিম বাংলায়, কিন্তু 11 দিন হেঁটে হেঁটে কোথায় যে সে নিজে এসে উঠেছে তা সে নিজেই জানে না। কাল একটি ছোট্ট গ্রামে রাত কাটিয়ে ভোর হতে না হতেই সে বেরিয়েছিল, তো সমস্ত দিন চলেও কোথাও একটি সে গ্রাম পায়নি। দুপুরে অশ্বত্থ গাছের ছায়ায় বসে নিজের পুঁটুলিতে যেটুকু চিড়ে বাঁধা শুকনো ছিল সেটুকু সে খেল। তারপর লাঠির ডগায় পুঁটলি বেঁধে পুঁটলি কাঁধে করে নিয়ে আবার সে রওনা দিল। কিন্তু পথ তার এখনো শেষ হয়নি। সামনের দিকে চলতে চলতে পথিক এক সময় ডান দিকে ঘাড় বেঁকিয়ে দেখল, খানিক দূরে একটা গাছপালার আড়ালে একটা জায়গায় চকচকে করছে। পথিক তখন দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যার ঝাপসায় পথিকের মনে হলো যেন একটা আস্ত দ্বীপ। তেষ্টায় তার বুক পর্যন্ত শুকিয়ে গেছিল। সে দ্বিধা না করে চালিয়ে সেই দিকে চলল। সে মনে মনে বলল, দিঘি যদি হয় তাহলে নিশ্চয়ই আশেপাশে কোনো গ্রাম আছে। যাক, ঠিক সময়ে আশ্রয় পেয়েছি। আরও একটু এগিয়ে গিয়ে দেখল, হ্যাঁ, সত্যিই দিঘি বটে। প্রকাণ্ড দিঘি। এপার থেকে ওপারের বাঁধানো ঘাট দেখা যায় না। দিঘির কিনারায় বসে প্রতীক অঞ্জলি ভরে জল খেল। চোখে মুখে জল দিয়ে সে ঠান্ডা হয়ে পথিক আবার উঠে দাঁড়ালো। দিনের আলো তখন আরো ক্ষীণ হয়ে এসেছে। এপার থেকে ওপারটা ভালো বোঝা যাচ্ছে না। তবু তার মনে হলো দিঘির ঘাটের ওপর একটা সাদা কাপড় পরা মেয়ে কলসি করে জল তুলে নিয়ে সে চলে গেল। পথিক তখন নিশ্চিন্ত হলো যে কাছে নিশ্চয়ই কোনো গ্রাম আছে। সে তাড়াতাড়ি কাঁধে লাঠি ফেলে গোধূলির আধারে যে মেয়েটি মিলিয়ে গেছে সে সেই দিকে রওনা হলো। দিঘির ওপারে পৌঁছে সে সামনে দেখল এক সারি বাবলা গাছ, আর তারই ফাঁক দিয়ে দেখা গেল মস্ত এক গ্রামের তারই চালা দেখা যাচ্ছে। পথিকের তখন ক্ষুধায় দেহ অন্তঃসর্ণ। সে তখন ভালো করে সব দিক না দেখেই সে সোজা সামনের দিকে ছুটে চলল। যদি ভালো করে লক্ষ্য করত তাহলে সে দেখতে পেত যে মেটে বাড়িগুলির দেওয়াল অনেক জায়গায় ধসে গেছে। উপরে ঘরের চাল রোদ বৃষ্টিতে খসে পড়েছে, যেন কতকাল এইসব বাড়িতে কেউ বাস করেনি। সমস্ত গ্রামটা শূন্য, খা খা করছে। সন্ধেও উত্তীর্ণ হয়ে যায়, তবুও একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না। এসব কিছুই সে লক্ষ্য করল না। গ্রামের সদর রাস্তা দিয়েই সে গিয়ে দেখল সামনেই একটা বড় খোদর বাড়ি।
সে তখন গিয়ে সোজা দরজায় ধাক্কা দিল। জীর্ণ দরজা নড়বড় করে উঠল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। কেউ আছেন? একবার বাইরে এসে দেখুন প্লিজ। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? তবুও কোনো সাড়া শব্দ এলো না। প্রতীক একটু আশ্চর্য হয়ে ভাবল, তাই তো, বাড়িতে কেউ নেই নাকি? তখন সে দরজায় জোরে একটা ধাক্কা দিল। তখন দরজাটা খুলে গেল, কিন্তু তখনও কোনো মানুষের পায়ের শব্দ বা কোনো আওয়াজ ভেতর থেকে এলো না। পথিক একটু ইতস্তত করে মাটিতে লাঠি ঠুকে গলা খাকানি দিয়ে ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকে সে তখন অবাক হয়ে গেল। এ কি, বাড়ির ভিতরে কাটা গাছ, উঠোনের মধ্যে আর আগাছা জঙ্গল, ওদিকের ঘরগুলো সব অন্ধকার। তখন প্রতীকের গা ছম ছম করে উঠল। তবে কি এ বাড়িতে কেউ থাকে না? পুরো বাড়ি? সে সাহসে ভর করে আবার ডাক দিল, বাড়িতে কেউ আছেন? শুনছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ বাড়িতে কেউ আছেন? এবার তার কথার জবাব এলো। ওপাশে অন্ধকার ঘর থেকে কে যেন মেয়ালি গলায় বলল, কে গে তুমি? পথিকের এবার সাহস হলো। যাক, তাহলে বাড়িতে লোক আছে। সে বিস্মিত হয়ে বলল, মা, আমি একজন যাত্রী, অনেক দূর থেকে এসছি। আজকে রাতটার জন্য কি আমাকে এখানে একটু থাকতে দিতে পারবে? পারবো, তুমি বসো। কোথায় যে বসবে? চারিদিকে জঙ্গল, এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ এক সময় তার ঠিক সামনে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। এমন আচমকা স্ত্রী লোকটি উপস্থিত হলো যে প্রতীকের মনে হলো যে ভোজবাদী। স্ত্রী লোকটির মুখ সে দেখতে পেল না, তার কারণ স্ত্রী লোকটির মুখটি ঘোমটায় ঢাকা ছিল। তখন সে লোকটি বলল, মা, তোমাদের পুরুষেরা কোথায়? তাদের তো দেখছি না কাউকে। পুরুষ কেউ নেই, তুমি এসো না। তখন স্ত্রী লোকটির পেছন পেছন প্রতীক ঘরের দাওয়ার উপর উঠল। দাওয়াটি বেশ পরিষ্কার। সে তখন খুঁটি নামিয়ে প্রতীক তখন খুঁটিতে হেলান দিয়ে বসল। তুমি সারাদিন কিচ্ছু খাওনি না? নিশ্চয়ই খিদে পেয়েছে। ঘরে ঠান্ডা ভাত আছে, তুমি কি খাবে? তখন প্রতীক একটু খুশি হয়ে বলল, না, তাহলে তো ভালোই হয়, আবার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে কি না। সত্যিই আমার খুব খিদে পেয়েছে। তখন ঘুমটা ঢাকা মেয়ে মানুষটি তার সামনে দাঁড়িয়েছিল। আকস্মাৎ তখন অদৃশ্য হয়ে গেল। এই দেখার পর প্রতীক কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধড়মড় করে উঠে দাঁড়ালো। তখন তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। তখন তার হৃৎপিণ্ড যেন জোরে জোরে ধাক্কা মারতে লাগলো বুকের ভেতর। পুরো বাড়ির মধ্যে একই অলৌকিক ব্যাপার। সে তখন পালাবে কিনা ভাবছে, এমন সময় দূর থেকে একটা আওয়াজ এলো, চলে যেও না, তুমি অতিথি, না খেয়ে গৃহস্থের বাড়ির থেকে যেতে নেই। এই কথা শোনার পর পথিক সে আবার বসে পড়ল। তার পা দুটো এমন কাঁপছিল, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। কিছুক্ষণ পর সেই স্ত্রী লোকটি তেমনি আকস্মিকভাবে ভাতের থালা নিয়ে তার সামনে হাজির হলো। থালাখানা সামনে তার রেখে বলল, নাও, খাও। প্রতীক তখন দেয়াল ঘেঁষে বসল। অন্ধকারে থালায় কি আছে প্রতীক তা দেখতে পাচ্ছিল না। অন্ধকারে সে ইতস্তত হয়ে বলল, একটা বাতি নেই?
ওপাশ থেকে তখন আওয়াজ এলো। না মানে বাড়িতে তেল নেই। ভয়ে প্রতীকের গলা শুকিয়ে আসছিল, তবুও সে থালায় যা ছিল তাই অন্ধকারে মুখে দিতে লাগলো। কিন্তু কি যে সে খাচ্ছে তা অন্ধকারে কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। প্রতীক তখন পুতুলের মতন খেয়ে যাচ্ছে, কিন্তু তার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে ওই কাপড়ে ঢাকা স্ত্রী মেয়েটির ওপর। সে ভালো করে দেখতেও পাচ্ছে না, মাঝে মাঝে অন্ধকারে সে অদৃশ্য হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে আর নীরবতা সহ্য না করতে পেরে উঠে বলে বসলো, না বলছি এই গ্রামের নামটা কি এই গ্রামের? বীরগা। প্রতীক তখন চমকে উঠল। বীরগা! তখন তার সব মনে পড়ে গেল। কাল রাতে আগের গ্রামে এসে সে শুনেছিল বীরগা বলে এক মস্ত গ্রাম ছিল। 5 বছর আগে প্লে মহামারীতে সব শূন্য হয়ে গেছে। সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না। এই সেই বীরগা? হঠাৎ মনে প্রশ্ন এলো। বলছি আর কিছু চাই? অন্ধকার থেকে আবার আওয়াজ এলো। উঠো না, উঠো না, তোমার এখনো পেট ভরেনি, প্লিজ উঠো না। শুধু নুন দিয়ে কি আর পান্তা ভাত খাওয়া যায়? তোমাকে একটা লেবু এনে দিই কেমন? অবশ্য গাছেই আছে। পথিক কোনো জবাব দিল না, কিন্তু তার পরে যা ঘটল তখন পথিকের মাথার চুল সজারুর কাটার মতন খাড়া হয়ে উঠল। একটা লম্বা হাত ঠিক তার কাঁধের পাশ দিয়ে লম্বা হয়ে বেরিয়ে চলে গেল। উঠোনের এক কোণ প্রায় 20 হাত দূরে একটা পাতিলেবুর গাছ ছিল। হাতখানা সেই গাছ থেকে লেবু পেড়ে এনে আবার হাতখানা তার কাঁধের ওপর দিয়ে চলে আসলো। এই নাও লেবু। বাবা গো! বলে পথিক তাওয়ার ওপর লাফিয়ে পড়ল। এরপর উঠি কি পড়ি করে ছুটতে আরম্ভ করল। তার পুটলি আর লাঠি সেইখানেই পড়ে রইল। ক্ষীণ একটা স্বর সে শুনতে পেল। যেও না প্লিজ, যেও না, যেও না, যেও না প্লিজ। পথিকের তখন আর দিক জ্ঞান নেই। সে সোজা রাস্তায় উঠতে উন্মত্তের মতো ছুটতে লাগলো। রাস্তার দুপাশে মাটির বাড়িগুলো তার সামনে দিয়ে পিছনে ছুটে চলে যেতে লাগলো। কোনো বাড়িটা ভেঙে পড়েছে, কোনটা অতি কষ্টে দাঁড়িয়ে। কোথাও একটি জীবন্ত প্রাণীর সাড়া নেই, যেন পরিত্যক্ত মশার। তখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে। পাশে চাঁদ নেই, কেবল তখন কয়েকটা নক্ষত্র মিটমিট করে জ্বলছে। পথিক অবশ্য হোঁচট খেয়ে 2 বার পড়ে গেল, কিন্তু ছোটার গতি তখনও তার কমল না। গড়াতে গড়াতে সে আবার উঠে দৌড়তে লাগলো। তার মনে হতে লাগলো সাদা মূর্তিটা এখনো যেন তার পিছন পিছন আসছে। এখনই সে লম্বা হাত বাড়িয়ে তার গলা টিপে ধরবে। এমনি করে পথিক দৌড়তে দৌড়তে অনেকটা দূরে আসার পর একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলো। চোখে সে কিছুই দেখতে পাচ্ছিল না, তার কানটা শুধু ভো ভো করছে। বুকের মধ্যে দুম দুম করে যেন তার মুগুরের ঘা পড়ছে, যেন এবার তার হৃৎপিণ্ডটা এক্ষুনি ফেটে যাবে। সে 3য় বার হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু এখন তার উঠে পালাবার আর শক্তি নেই। সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ বুজে পড়ে রইল। এইভাবেই পড়ে থেকে যখন তার হৃৎপিণ্ডটা আস্তে আস্তে একটু শান্ত হতে লাগলো, তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসে পড়ল।
চারিদিকে গাঢ় অন্ধকার, আলকাতরা মাখানো চারিদিকটা যেন দেওয়াল ঘিরে আছে। নদীকে কিচ্ছু দেখা যায় না। এমনকি যে গ্রাম থেকে সে দৌড়ে পালিয়ে এসছে, সেই গ্রামটা তার সামনে কি পেছনে সেটাও সে আন্দাজ করতে পারছে না। কিন্তু এই কালো জনবসতহীন গ্রাম মাঠের মাঝখানে মানুষ একা কতক্ষণ বসে থাকতে পারে? পথিক টলতে টলতে উঠে দাঁড়ালো। হাঁটু দুটো তার ভেঙে পড়তে লাগলো, কিন্তু তবু এই ভয়ঙ্কর জায়গা থেকে তাকে পালাতে হবে। সে উঠে দাঁড়িয়ে একটা দিক ঠিক করে যত দূর যাওয়া যায় সে দ্রুত যেতে লাগলো। কিন্তু অবশ্য তাকে বেশি দূর চলতে হলো না। 5 মিনিট চলার পর সে তখন মানুষের গলার আওয়াজ শুনতে পেল। তো গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট। তখন পথিকের মন আশায় ভরে উঠল। সে দৌড়াতে দৌড়াতে হয়তো পাশের কোনো গ্রামে এসে উঠে পড়ছে। সে তখন আগ্রহ হয়ে কান খাড়া করে শব্দ যেই দিক থেকে আসছিল সে তখন সেই দিকে ছুটতে লাগলো। শব্দের দিকেই তার লক্ষ্য ছিল, কিন্তু পথ যে ঢালু হয়ে নিচের দিকে নেমে এসে তা তখন সে আর খেয়াল করলো না। ছোট ছোট বাবলার ঝোপে তখন তার গা ছুলে যেতে লাগলো। পায়ে তার কাঁটা ফুটতে লাগলো। তবুও অগ্রাহ্য করে সে সামনে যে শব্দ হচ্ছিল সেই শব্দের দিকেই ধ্যান দিয়ে যেতে শুরু করলো। ক্রমশ স্যাঁতস্যাঁতে একটা উদ্ভিদ পচা গন্ধ তার নাকে আসতে লাগলো। একটা ভিজে রসকস বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে চলে গেল। এদিকে পায়ের নিচের মাটি ক্রমশ নরম তলতলে হয়ে আসতে লাগলো। চলতে গিয়ে তার পা বসে যাচ্ছে, যেন দুর্গন্ধ পাকে ভরা জলার দিকেই সে এগিয়ে যাচ্ছে। কিন্তু যতই সে এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠছে। পথিক ভাবছে এই কাদাটুকু পেরিয়ে যেতে পারলেই সে মানুষের আস্তানায় পৌঁছে যেতে পারবে। হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে সে বাবলা আড়ালে গিয়ে চুপে সেটা দেখতে লাগলো। ঠিক তার সামনে 10 হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে তখন আস্তে আস্তে মিলিয়ে গেল। তখন তারই নীল আলোতে পথিক নিমেষের জন্য সমস্ত কিছুটা দেখতে পেল। একটা পাক ভরা কুণ্ডের মাঝখান থেকে ওই আলোটি উঠছে, আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলি মূর্তি গোল হয়ে বসে আছে। এই দৃশ্য দেখার পর পথিকের গায়ের রক্ত তখন হিম হয়ে গেল। এই যে আলেয়া, তবে কি সে শ্মশানে এসে পড়েছে? শ্মশানেই তো আলেয়া জ্বলে। তবে ওই যে মূর্তিগুলো বসে আছে ওরা কারা? মানুষ? তবে মানুষ এই রাত্রে আলেয়া ঘিরে বসে থাকবে কেন? ওদের চেহারা সে তখন ভালো করে দেখতে পায়নি, কিন্তু যেটুকু দেখেছিল এই সময় আর একবার আলেয়ার নীল আলো জ্বলে উঠল। এইবার পথিক তাদের ভালো করে দেখতে পেল। তারা মানুষ নয়, তবে আস্ত এক পাল কঙ্কাল। তাদের গায়ে মুখে কোথাও এতটুকু মাংস নেই। পথিক এবার চিৎকার করার চেষ্টা করলো না। সে পিছু ফিরে পালাবার চেষ্টা করলো, কিন্তু তার কাপড় বাবলার ডালে আটকে গিয়েছিল। যেই পালাতে গেল অমনি তার কাপড়ের টান পড়ল, যেন কেউ তাকে পেছন থেকে টেনে ধরেছে। পথিকের মুখ দিয়ে কেবল একটা চাপা গোঙানি বের হলো। সে তখন কাদার ওপর মুখ গুজে পড়ে গেল। তারপর সব স্থির। হঠাৎ পথিক ঘুম থেকে জেগে উঠে দেখল
সেও সেই আলেয়ার কুণ্ডের ধারে বসে আছে। তার মনে তখন আর একটুও ভয় নেই। আবার আলেয়া চলে উঠল। যারা কুণ্ড ঘিরে বসেছিল তারা এবার নড়ে চড়ে উঠল। তাদের হাড়গুলো তখন খটখট করে উঠল। পথিকের পাশে যে কঙ্কালটা বসেছিল সে ভাঙা গলায় তখন জিজ্ঞেস করল, কি হ্যাঁ, তুমি কতক্ষণ এলে? পথিক তখন কথাটা ঠিক বুঝতে পারল না, যেন ইতিপূর্বে কি হয়েছে সে মনে করতে পারছে না। এদিক ওদিক সে তাকাতে তাকাতে অধরে একটা বাবলা গাছ সে দেখতে পেল। মুহূর্তের মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো ঝোপের নিচে একটা তাজা মরা ঘাড় গুজে তখন পড়ে আছে। তখন সে সব বুঝতে পারলো। ঘুরে এসে তখন বলল, আমি এইমাত্র এসেছি। বেশ বেশ, ওইখানে অনেকগুলো কঙ্কাল পড়ে আছে, তার মধ্যে একটার ভিতরে ঢুকে পড়ো। তোমার নিজের কঙ্কাল তৈরি হতে এখনো ঢের দেরি। ততদিন মাংস পচে হাড় না বেরোয় ততদিন ধারেই কাজ চালাও। অন্য কঙ্কালগুলো তখন একসঙ্গে খিলখিল করে হাসতে শুরু করলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শেষ যাত্রী এবং কণ্ঠস্বরে আমি গোপীনাথ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। তাই আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।